ফ্রেশ হচ্ছিলাম। বইটা বের করো সবাই, টেক্সট বুক বের করো, টেক্সট বুক বের করো। আজকে আমরা প্যাসেজ পড়বো, কালকে থেকে আবার সেকেন্ড পেপারে যাব। তাতে এই সপ্তাহ আমাদের ফার্স্ট পেপার গেল। আমরা গত ক্লাসে থিম পড়েছিলাম, থিম অনলাইন কোর্সেস। ফার্স্ট পেপার টেক্সট বুকটা বের করো সবাই। আর পড়াশোনার কি অবস্থা তোমাদের? সামনে কিন্তু এক্সাম আসতেছে। পড়াশোনা কি গুছাচ্ছ সবাই? পড়াশোনা কি আগাচ্ছে নাকি বাসায় বসে শুধু সময় নষ্ট করতেছো ফোন ফেসবুক দেখে? পড়াশোনার প্রতি সিরিয়াস হও, সব সমস্ত টপিক নোট করে করে পড়বা। আচ্ছা, এ মাদার ইন ম্যানভিল এটা পড়াইছি তোমাদের ব্যাচে? এ মাদার ইন ম্যানভিল, ম্যানভিলের একজন। ঠিক আছে, তাহলে বাকি কি কি আছে? আচ্ছা, এস এম সুলতান, নভের আহমেদ, এগুলো মনে হয় পড়ানো হয়নি, এগুলোতে আমি যাবো। তার আগে কি কি বাকি আছে মেইন স্ট্রিমে সেটা একটু আমি দেখি। ইম্পর্টেন্ট যা যা সবই পড়ানো হয়েছে, তারপরে যেগুলো বাকি আছে কোনো সমস্যা নেই, আমরা বাকিগুলো কমপ্লিট করব। ওকে, এডুকেশন টেকনোলজি, সিভিক এঙ্গেজমেন্ট, এডুকেশন, ইম্পর্টেন্ট যা যা আছে সবই হয়ে গেছে। কারণ তোমাদের ব্যাচে তোমরা ফার্স্ট পেপারে ক্লাস আগে যাচ্ছিলা, এখানে ফার্স্ট পেপারে অনেক কিছু হয়ে গেছিল। আচ্ছা, নবেরা আহমেদ, আচ্ছা ক্লাসে এআই এর ব্যবহার, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পড়াইছি না তোমাদেরকে? কনসিউমারিজম তো হয়নি এখন। আচ্ছা, কনজিউমারিজম হয় না, স্পেন্ডিং বা কনজিউমারিজম টাকা পয়সা খরচ করা, এটা হয় নাই ভাই আপুরা? হয়ে গেছে ভাই, এটা হয়েছে। হয়ে গেছে ভাইয়া। কারণ আমি তো জানি, আমি এটা পড়াইছি। আচ্ছা, আর্ট, আর্ট তোমরা আগের দিন পড়াইতে বুঝছিলাম, আর্ট বের করো তো। আর্ট কি পড়াইছি আমি? আর্ট মনে হয় এটা হয় না। আর্ট হয় নাই, আর্ট বের করো সবাই, দ্রুত আর্ট বের করে ফেলো, আর্ট বের করো। এরপরে এস এম সুলতান, নভের আহমেদ, এগুলো আজকে আমরা পড়ে ফেলবো। সবাই একটা আর্টটা বের করো। বইয়ে পেয়েছেন সবাই? আর্ট কি পাওয়া গেছে বইতে? আর্ট মানে কি? তোমরা আর্টস এ পড়ো, তাই না? মানে যারা আর্টস এর আছো, সায়েন্স, কমার্স, আর্টস, তো এই আর্ট মানে কি, তাই না? তো আর্ট মানে হচ্ছে শিল্প বা কলা। কলা মানে কি খাওয়ার কলা না, শিল্প চর্চা, সাহিত্য চর্চা, নৈপুণ্য, নৈপুণ্য বা নিপুণ হাতের কাজ, নিপুণ হাতের কাজ, এগুলোকে আর্ট বলে, মানে শিল্প বা কলা। তো এই আর্টস বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ বর্তমান সময়ে, সেটা হচ্ছে যারা এটা সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষদ যেটার নাম হচ্ছে চারুকলা অনুষদ। এরা বাংলাদেশের সাংস্কৃতিক চর্চায়, শিল্প চর্চায়, পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, ঠিক আছে, যা যা আছে সব ওরাই অ্যারেঞ্জ করে, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস ঢাকা ইউনিভার্সিটিতে। ঠিক আছে, ওরাই এখন মুখ্য, মানে লিড রোল প্লে করে আর কি, এবং সরকারি সহায়তায়। তো এই আর্ট কিভাবে এই পর্যায়ে আসলো এবং বাংলাদেশের শিল্প চর্চা সহ সবকিছু তোমরা
এই শিল্পকলা নিয়ে চিত্রাঙ্কন সবকিছু তোমরা, এবং কারা মুখ্য, কার হাত দিয়ে, এই যে যে বাংলাদেশে এখন অগ্রগামী ভূমিকা পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, তো এইটা কিভাবে আসলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে কিভাবে গেল, চারুকলা চর্চা কারা শুরু করছে স্বাধীন বাংলাদেশে, সবকিছু ইতিহাসও জানতে পারবে এই প্যাসেজটাতে। বই বের করেছো সবাই? আমি শুরু করতে পারি? বই বের করছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তো আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড। তো আর্টকে সাধারণত বোঝা হয়, মানে মানে বুঝতে পারে মানুষ আর্টকে সাধারণত অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, মানবের কল্পনার একটা এক্সপ্রেশন হিসেবে, অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, মানব কল্পনা, মানুষ যে কল্পনা করে তার একটা এক্সপ্রেশন, অভিব্যক্তি হচ্ছে আর্ট। and creative skills in a range of activities including painting, drawing, sculpture and architecture. তা আর্টকে মানুষ বোঝে সাধারণত অ্যাজ এন এক্সপ্রেশন, একটা অভিব্যক্তি হিসেবে, একটা বহিঃপ্রকাশ হিসেবে। কিসের বহিঃপ্রকাশ, কিসের প্রকাশ? অফ হিউম্যান ইমাজিনেশন, মানুষ যেটা কল্পনা করে। আচ্ছা, তুমি মনে করো তোমার খাতার পৃষ্ঠা একটা ছবি আঁকবা, ছবিটা আঁকার আগে কি হয় বলো তো? ওইটা তুমি কল্পনা করো, আগে মনে মনে ওটা তুমি কল্পনা করো, তারপর তুমি আঁকো। এই পৃথিবীতে আমরা কল্পনা না করে কোনো কিছু করতে পারি না। ভেবে দেখো, তুমি মনে করো আজকে বেড়াইতে যাবা কক্সবাজার, তুমি যাওয়ার 10 দিন আগে তোমার মাথার মধ্যে, মনের মধ্যে এগুলা ভাসতে থাকে না? বলো তো, তুমি মনে করো একটা জায়গায় জি যাবা, ভাইয়া। যাওয়ার আগে জি তো ভাইয়া। আমাদের সবকিছু কল্পনা থেকেই শুরু হয়। তো আর্টকে দেখা হয়, আন্ডারস্ট্যান্ড করা হয় এজ এন এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন, মানুষের কল্পনার একটা বহিঃপ্রকাশ এবং মানুষের সৃজনশীল দক্ষতার, ক্রিয়েটিভ স্কিল। এখন আর্ট, ধরো আমিও কল্পনা করি, তুমিও করো, আরেকজনও করে, কিন্তু কারটা সুন্দর হয় যার স্কিল আছে, যারা চারুকলায় পড়ে, যারা আঁকাআঁকি শেখে, ক্রিয়েটিভ স্কিল যাদের আছে তাদেরটা সবচেয়ে সুন্দর হয়। তো ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, এবং এই আর্ট বিভিন্ন রেঞ্জের কার্যক্রমে আমরা দেখি, বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন রেঞ্জ মানে পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে কার্যক্রমে আমরা দেখি, ইনক্লুডিং, যার মধ্যে আছে পেইন্টিং, চিত্রাঙ্কন, এটা একটা আর্ট, ড্রয়িং মানে আঁকাআঁকি, এটা একটা আর্ট, স্কাল্পচার স্থাপত্য কার্য, স্থাপত্য কর্ম, এটাও একটা আর্ট, আর্কিটেকচার এটাও একটা আর্ট। স্কাল্পচার মানে বুঝে যে ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকতো এক সময়, তারপরে হাইকোর্টের সামনে একটা মূর্তি ছিল, স্কাল্পচার, ওগুলো বলে স্কাল্পচার মানে ভাস্কর্য। আর্কিটেকচার, আর্কিটেকচার মানে স্থাপত্য কর্ম, সুন্দর করে কোনো কিছু বানানো, যেমন বাংলাদেশ সংসদ ভবন, এগুলা। তো পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার, আর্কিটেকচার, এগুলো সবই এরা আর্ট বা শিল্প চর্চার জায়গা, এদের থ্রুতে মানুষ চর্চা করে, এদের মধ্যে দিয়ে। দ্য এইম অফ আর্ট, আর্টের লক্ষ্য ইজ টু ইভোক ফিলিংস, আর্টের লক্ষ্য হচ্ছে অনুভূতি জাগ্রত করা। শিল্পের লক্ষ্য কি? ইভোক, জাগ্রত করা, ইভোক কি জাগ্রত করা? ফিলিংস, অনুভূতি জাগ্রত করা, অ্যান্ড ইমোশনস এবং আবেগ জাগ্রত করা, দ্যাট আর কনসিডার্ড অ্যাস্থেটিক, যেগুলোকে অ্যাস্থেটিক হিসেবে বিবেচনা করা হয়, যেগুলোকে নান্দনিক হিসেবে বিবেচনা করা হয়। তো মানুষের মধ্যে আবেগ, ইমোশনস, অনুভূতিকে জাগ্রত করা নান্দনিক ভাবে, এটাই আর্টের কাজ। তো দ্যাট ইজ কনসার্ন উইথ বিউটি, এবং আর্ট সংশ্লিষ্ট সৌন্দর্যের সাথে, কনসার্ন উইথ বিউটি। তা আর্ট, শিল্প, আচ্ছা সুন্দর যদি না হয় সেটাকে কি আমরা শিল্প বলতে রাজি? কোন একটা, তুমি একটা জিনিস আঁকছো আর জয়নুল আবেদিন একটা জিনিস আঁকছে, দুজনে আঁকা কি সেম হবে? তোমার আঁকা আর জয়নুল আবেদিনের আঁকা, এখন কোনটার মধ্যে সৌন্দর্য থাকবে বলো? কারটায় বেশি সৌন্দর্য থাকবে? জয়নুল আবেদিনের। আমি আঁকলাম আর জয়নুল আবেদিন আঁকলাম, আমার আঁকা তো কিছুই না, কুৎসিত হবে, কিন্তু জয়নুল আবেদিনেরটা কি অনেক বিউটিফুল হবে। তো আর্টটা কনসার্ন উইথ বিউটি। আর্ট, শিল্প, এটা সৌন্দর্যের সাথে সংশ্লিষ্ট। বাট আর্ট অলসো ক্যান বি এ ফর্ম অফ সোশ্যাল কমেন্ট্রি, কিন্তু আর্ট ক্যান বি এ ফর্ম, এটাকে একটা ধরন হিসেবে বিবেচনা করা যেতে পারে অফ সোশ্যাল কমেন্টারি, সামাজিক মন্তব্যের একটা ফর্ম। কমেন্টারি মানে কি? সামাজিক বর্ণনা, অর্থাৎ তোমার সমাজে কি চলতেছে, তোমার কমিউনিটিতে কি চলতেছে সেটা ওইখানকার আর্ট বলে দিবে। আমাদের দেশে কি চলতেছে সেটা আমাদের দেশের আর্ট বলে দিবে। এই যে শেখ হাসিনাকে নিয়ে যে আহ পয়লা বৈশাখের দিন যে একটা ইয়া বানানো হয়েছিল, দেখছিলা কিনা? একটা মোটিভ, কুশপুত্তলিকার মতো, দেখছিলা কিনা তোমরা? শেখ জি হাসিনা ভাইয়া। এইভাবে আর্টের মধ্যে এই সোশ্যাল কমেন্টারি, সামাজিক দিকগুলো ফুটে ওঠে, যে কি চলে একটা দেশে। এ পেইন্টিং অফ সানসেট, মনে করো সানসেট, সূর্যোদয়ের একটা ছবি, ওভার দ্য সি,
গ্লোরিফাইস, ধরো সি, সমুদ্রের উপরে একটা সূর্য অস্ত যাচ্ছে, সমুদ্রের উপর সূর্য অস্ত যাচ্ছে, এই যে সিনারিটা, গ্লোরিফাইস নেচার। এটা গ্লোরিফাই করে, মহিমান্বিত করে নেচারকে, এটা ফুটিয়ে তোলে, সৌন্দর্য বাড়িয়ে তোলে প্রকৃতির। আমরা সবাই তুলি না সমুদ্র সৈকতে গেলে বা সি বিচে গেলে বা এমনি সূর্য ডুবতে দেখলে আমরা ছবি তুলি। তা এটা কি করে? প্রকৃতিকে গ্লোরিফাই করে, প্রকৃতিকে গৌরবান্বিত, মহিমান্বিত করে। সে আল্লাহর দুনিয়া সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। বাট ওয়ান দ্যাট শোজ, আচ্ছা গ্লোরিফাই একটা ভার্ব, নেচার একটা নাউন, বাট ওয়ান দ্যাট শোজ এ ওয়ার রেভেজ টাউন ক্যান কনভে এ সেন্স অফ অ্যাঙ্গুইশ। যেমন আরেকটা ছবি, একটা হচ্ছে তুমি সমুদ্রে সূর্য ডুবতে দেখলা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে, এটা প্রকৃতিকে গ্লোরিফাই করে। সেম ভাবে তুমি যদি একটা ওয়ার র্যাভেজ টাউন, যুদ্ধ বিপর্যস্ত শহরে যাও, ওয়ার মানে যুদ্ধ, র্যাভেজড মানে বিপর্যস্ত একটা টাউন, যুদ্ধ বিপর্যস্ত, যুদ্ধে বিপর্যস্ত হয়ে গেছে এমন একটা শহরে যদি তুমি যাও, ক্যান কনভে, সেই শহরটা চিত্রায়িত করে, কনভে জ্ঞাপন করে, জানাতে চায়, এ সেন্স অফ অ্যাঙ্গুইশ, হতাশা, বিষাদ, ঠিক আছে? সেই শহরে যে তুমি কিসের বার্তা পাবা? অ্যাঙ্গুইশ, যন্ত্রণা, কষ্ট, বিষাদ, হতাশা। একটা ওয়ার রেভেজ টাউনে যদি তুমি যাও আর একটা সমুদ্র সৈকতে সূর্য দেখতে যাও, দুইটা এক না, দুইটা এক না। একটা তোমাকে অ্যাঙ্গুইশ, বিষাদ, যন্ত্রণার কথা, পেইনের কথা মনে করিয়ে দেয়, আর একটা তোমাকে প্রকৃতির উদারতা, প্রকৃতির মহিমা দেখায়। ভাইয়া অ্যাঙ্গুইশ মানে বিষাদ, কষ্ট, যন্ত্রণা, ক্লেশ। বোঝা যায় ভাইয়া পুরা, না বোঝা যায় না? ক্লিয়ার? জি ভাইয়া বোঝেছে, জি ভাইয়া ক্লিয়ার। অ্যাঙ্গুইশ মানে বিষাদ, যন্ত্রণা। কনভে মানে জ্ঞাপন করা বা জানানো, কাউকে কোনো কিছু জানানো বা জ্ঞাপন করা। তো ওই শহরের চিত্র আমাদেরকে জানায় বিষাদের কথা, যন্ত্রণার কথা, যুদ্ধ বিধ্বস্ত শহর। থ্রু আউট দা ওয়ার্ল্ড, পৃথিবী জুড়ে, থ্রু আউট মানে জুড়ে বা ব্যাপিয়া, তো পৃথিবী ব্যাপিয়া, পিপল অ্যাপ্রিসিয়েট, মানুষ অ্যাপ্রিসিয়েট করে আর্ট, শিল্পকে, মানুষ শিল্পকে অ্যাপ্রিসিয়েট করে, প্রশংসা করে, ভূয়সী প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, অ্যাডমায়ার করা। পৃথিবী জুড়ে মানুষ অ্যাপ্রিসিয়েট করে আর্ট, শিল্পকে, ফর ইটস পাওয়ার টু এফেক্ট দেম ইন ক্রিয়েটিভ ওয়েজ। পৃথিবীব্যাপী মানুষ শিল্পের অ্যাপ্রিসিয়েট করে কারণ এটার ক্ষমতার কারণে। শিল্পের মধ্যে একটা পাওয়ার আছে, টু এফেক্ট দেম, যেটা মানুষকে এফেক্ট করতে পারে, প্রভাবিত করতে পারে। শিল্পের ক্ষমতা কি? শিল্প মানুষকে প্রভাবিত করতে পারে ইন ক্রিয়েটিভ ওয়েজ, সৃজনশীল পদ্ধতিতে। কেমন ভাবে? বিভিন্ন সৃজনশীল পদ্ধতিতে তারা এফেক্ট করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। যেমন আমি তোমাদেরকে একটা, এই যে লিটারেচার, এটা একটা শিল্প, সাহিত্য যেটা, কবিতা, এটা একটা শিল্প। এখন আমি যদি চালাই, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, চল রে চল রে চল, কাজী নজরুলের এই কবিতা যদি তোমার গান কানের কাছে বাজানো হয়, তোমার বিদ্রোহ ফিল হবে, লিটারালি, যে যাইয়া উড়াই দিব, ফাটাই দিব এখনই। তাই এটা কি তোমার প্রভাবিত করতেছে না? জি করে ভাইয়া। কি না? করে। জি আর ভাইয়া। চল 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 তুমি শুনো, তোমার একরকম অনুভূতি হবে। আবার সেম, আমরা যখন স্কুলে কলেজের সাইড দিয়ে যাই বা কোনো সিনেমা হলে সিনেমা দেখতে যাই, মুভির শুরুতে চালাই জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গেল এইটা ভাই, যখন আটকে গেল কেন? এইটা যখন তুমি শুনো, তোমার অনুভূতি হয় না একরকম? দেশপ্রেম জেগে ওঠে না নিজের মধ্যে? হ্যাঁ। বলো। জেগে না ওঠে। ভাইয়া। হ্যাঁ। আবার যখন তুমি শুনো যে রবীন্দ্রনাথের একটা সঙ্গীত, মনে করো যে আহ ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে, তখন তুমি আরেক রকম অনুভব করো, তাই না? তো দেখো এরকম এক এক। আবার যখন তুমি শোনো যে পিয়া 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 আমায় ধোকা দিয়েছে, তখন তুমি কি আরেক রকম ফিল করো, তাই না? ভাইয়া তো কত কিছু জানে। বলতে পারেন। তো কাহিনী হয়েছে যে এই আর্ট, ক্রিয়েটিভ ওয়েজে, সৃজনশীল পদ্ধতিতে মানুষকে প্রভাবিত করতে পারে, এইটাই শিল্পের ক্ষমতা। আর এই কারণেই শিল্প টিকে আছে পৃথিবীতে, শিল্পের থ্রুতে মানুষকে প্রভাবিত করা যায়। বুঝতে পারছো? ওকে। তারপর দেখো, অ্যাজ দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো সেইড, তো পাবলো পিকাসো বিখ্যাত একজন, ফেমাস, খুব পৃথিবী বিখ্যাত, খালি এক দুটো দেশে না, পৃথিবী বিখ্যাত পেইন্টার, চিত্রকর ছিল পাবলো পিকাসো। তো সে বলছে, দ্য পারপোজ অফ আর্ট, শিল্পের উদ্দেশ্য, ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার সোলস। শিল্পের পারপাস, আর্টের, বা আর্ট মানে কিন্তু তোমরা শুধু ছবিকে বুঝো না কিন্তু,
ভাইয়া আর্ট মানে কিন্তু বাসায় টানা রাখা ওই ছবি না। আর্ট মানে মানে পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার, আর্কিটেকচার, লিটারেচার সবই শিল্প। বুঝতে পারছো? তো দ্য পারপোজ অফ আর্ট, আর্টের পারপোজ, উদ্দেশ্য, ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের যে আবর্জনা আছে, ডাস্ট আছে, সেটাকে ধুয়ে ফেলা। অফ আওয়ার সোলস, আমাদের আত্মা থেকে। সোল মানে তো সোল, হৃদয় বা আত্মা। আমাদের অন্তর থেকে দৈনন্দিন জীবনে যে আবর্জনা আছে সেটাকে ধুয়ে ফেলাই পারপোজ অফ আর্ট, আর্টের বা শিল্পের উদ্দেশ্য। বোঝা গেছে নাকি বোঝা যায় না ভাই? পুরা ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে জি পেরেছি। ভাইয়া। ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই লাইনটা তুলে দিয়ে বলবে, হু সেড দিস, কে এটা বলেছে? এই লাইনটা কে বলেছে? এটা কিন্তু দাবিতে তুলে দিয়ে জানতে চাইতে পারে। আচ্ছা, আর্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে শিল্প হ্যাজ এ লং হিস্ট্রি, এটা একটা দীর্ঘ ইতিহাস আছে। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউসহোল্ডস ইন দ্য ফর্ম অফ পোটারি, এটা আমাদের দেশে গৃহস্থালিতে ঘরে ঘরে পর্যন্ত আমাদের দেশে শিল্প চর্চা হয়। যেমন ইন দ্য ফর্ম অফ পটারি, যেমন মৃৎশিল্প, পটারি, মাটির কাজ, মাটি দিয়ে হাড়ি কলসি বানায়। এরপরে কি আমাদের ঘরে ঘরে মায়ের মা চাচি দেখেছি নকশি কান্থা বা নকশি কাঁথা সেলাই করতে, অর এমব্রয়ডার্ড কুইল্ট, অথবা এমব্রয়ডারি করা বিভিন্ন জিনিস, এটাকে এমব্রয়ডারি বলে গ্রামে, বাট এমব্রয়ডার্ড, ঠিক আছে? তো এমব্রয়ডার্ড কিল্ট, এই যে হাত দ্বারা ডিজাইন করা বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস, লেপ হতে পারে, তোশক হতে পারে, মাফলার হতে পারে, হিজাব হতে পারে, হাত দিয়ে এমব্রয়ডার্ড করে, ঠিক আছে? এরপরে কি আলপনা, এই যে পয়লা বৈশাখী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আলপনা আঁকে। আর ইন্ট্রিকেট, অথবা সূক্ষ্ম কোনো কিছু। দেখো ইন্ট্রিকেট, ইন্ট্রিকেটের আগে কি আছে? আলপনা, ঠিক আছে? ইন্ট্রিকেট মানে তীক্ষ্ণ বা জটিল কোনো কিছু। আলপনা তো সহজ, কিন্তু ইন্ট্রিকেট জটিল কোনো কিছু। আবার মোস্টলি ফ্লোরাল ডিজাইন ইন রাইস পেস্ট ডান অন ক্লে ইয়ার্ডস। ক্লে ইয়ার্ডস মানে কি? মাটির উঠান। ঢাকা শহরে তো উঠানই নাই, সবাই যতটুকু জায়গা আছে 2% 3% পুরাটা জুড়ে বিল্ডিং উঠায়। আর যারা একটু রিচ তারা বাড়ির সামনে উঠান রেখে নেয়। আজকাল তো গ্রামের উঠানও মানুষ প্লাস্টার করে ফেলে, মানে একবারে ইট বালি সিমেন্ট খোয়াটা দিয়ে ঢালাই করে রাখে। কিন্তু মাটির উঠানে ফ্লোরাল ডিজাইন, লতা পাতা দিয়ে ফুল আঁকতো ইন রাইস পেস্ট, ভাতের মাড় দিয়ে। রাইস পেস্ট বুঝো? ভাতের মাড় দিয়ে, তারপরে বিভিন্ন জিনিস দিয়ে ফুল, লতা পাতা। সনাতন বাড়িগুলোতে গেলে এখনো দেখা যায় ওনাদের পূজার সময় ওনারা এটা করেন, ঠিক আছে? তোমরা কি দেখছো উঠানে যে আঁকে? তোমরা দেখছো কখনো নাকি দেখো নাই? জি ভাইয়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্যাসেজ। এন্ড শখের হাড়ি, শখের হাড়ি বলতে একটা জিনিস আছে, হাড়িতে শখ করে অনেক কিছু আঁকে, লতা পাতা ফুল চারিপাশ দিয়ে আঁকে, বউ জামাই, অনেক কিছু হাড়ির উপরে ডিজাইন করে, শখের হাড়ি। অর পেইন্টেড আর্থেন পটস এন্ড দেয়ার লিডস, এবং কি আর্থেন পটস, বিভিন্ন যার যার পছন্দের পাত্র থাকে, যেমন দাদার কোনো কিছু। এই আর্থেন মানে মাটি, মাটি মৃন্ময়, মাটির বিভিন্ন পাত্র, ঠিক আছে? তো আবার লিডস, লিডস কি? বিভিন্ন ঢাকনা। ধরো কলস, হ্যাঁ, ওইটা আমার দাদুর ফেভারিট কলস, বা আমার দাদুর ফেভারিট মগ, ওইটা আমার দাদু পেইন্ট, সে তার মতো এটাকে সুন্দর করে রাখে, ডিজাইন করে। আবার মনে করো একটা ঢাকনা আমার দাদার খুব পছন্দ, বা আমার দাদুর বা আমার নানুর খুব পছন্দ, তারা ওই ঢাকনাটাকে খুব সুন্দর করে ইয়াটিয়ে করে রাখে, এরকম আর কি। আর্থেন মানে মাটির পট, লিডস মানে ঢাকনা। তো দিস আর এক্সাম্পলস অফ ফক আর্ট, এগুলো হচ্ছে কিসের উদাহরণ? লোকশিল্পের। কারণ এগুলো কি সাধারণ লোকজন করে বেড়ায়। জয়নুল আবেদিন কি এই মাটির এটা দিয়ে করছে? জয়নুল আবেদিন কি নকশি কাঁথা করছে? না। ভাইয়া, নান্দনিক মানে কি বোঝায়? এইগুলা আমাদের দেশের লোকশিল্প, মানে লোকমুখে, লোকের কাছে প্রচলিত, লোকদের কাছে প্রচলিত, তো এটা হচ্ছে আমাদের লোকশিল্প। বাট কিন্তু দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট, কিন্তু আরো এক ধরনের আর্ট আছে, which is called modern art, যেটাকে বলা হয় আধুনিক শিল্প, which owes its origin to the industrial revolution, যেটার উৎপত্তির অধিকার, বা যেটার উৎপত্তি ধরা হয়, অরিজিন মানে উৎপত্তি, জন্ম, ঠিক আছে, ওন করে। মডার্ন আর্ট ওন করে কারা? এই যে
ওয়েস্টার্ন ইউরোপ, পশ্চিমা দেশগুলো, পশ্চিমের ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব ঘটেছে ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, 19 শতকের মাঝখানে। অ্যান্ড দ্য চেঞ্জেস ইট ব্রট ইন টেকনোলজি, এবং এই শিল্প বিপ্লব টেকনোলজি, প্রযুক্তিতে, এডুকেশন, শিক্ষা খাতে, ম্যানুফ্যাকচারিং, উৎপাদন খাতে, কমিউনিকেশন, যোগাযোগ খাতে যে পরিবর্তনটা ব্রট করেছে, পরিবর্তনটা এনেছে, যে পরিবর্তনটা এনেছে, তার হাত দিয়ে, তার মধ্য দিয়ে মডার্ন আর্টের অরিজিন, জন্ম। মানে আমি তোমাদেরকে বুঝাই, 19 বা 19th সেঞ্চুরি মানে কে কে বোঝো আগে এটা বলো তো। 19th সেঞ্চুরি মানে কি জানো তোমরা? অনেকে এখানে জানো না। তোমরা ভাবো ম্যাক্সিমাম এখানে যে 19th সেঞ্চুরি মানে হচ্ছে যে 1900 সাল থেকে 1999, কিন্তু এটা ভুল। 19th সেঞ্চুরি মানে 1900 থেকে 1999, 19th সেঞ্চুরি মানে 1800 থেকে 1899, এটারে বলে 19th সেঞ্চুরি। তাহলে 20th সেঞ্চুরি মানে কি বলো? তাহলে 20th সেঞ্চুরি মানে কি? 20th সেঞ্চুরি মানে 1900 সাল থেকে 1999। তাহলে এখন কোন সেঞ্চুরি চলে বলো? 2025 সাল। তাহলে এখন কোন সেঞ্চুরি চলে বলো তো? 2 বলে এটাকে 21 শতক, 21st সেঞ্চুরি। এটাকে বলা হয় 21 শতক। কারণ 21 শতক মানে কি বলো? কত? 2000 সাল থেকে 2099, মানে সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। ধরো 2100 পর্যন্ত, বা এই 2000 থেকে 2099, এটা যাবে কিসের দিকে? 2099, 2095, 2096, 97, 98, 2099, এরপরে কি আসবে? 2100। তো 2100 যখন আসবে, 2100 সাল, তখন আবার এটা হয়ে যাবে 22nd সেঞ্চুরি, মানে 22nd, মানে 22তম সেঞ্চুরি। ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো? এটা হবে 2100 থেকে 2199, তখন আর আমরা কেউ বেঁচে থাকবো না, কেবল 2025 সাল। তোমাদের কি মনে হয় তোমরা 21 শতক 22 শতক দেখে যেতে পারবা? না, মানুষের দিন বাঁচে না। তোমরা কি সেঞ্চুরির হিসাবটা বুঝতে পারছো ভাইয়া? তোমরা ভাইয়া নান্দনিক মানে কি? নান্দনিক মানে হচ্ছে, কঠিন প্রশ্ন করছো তো, কঠিন প্রশ্ন করছো। নান্দনিক মানে কি? আচ্ছা, অ্যাস্থেটিক্স মানে হচ্ছে, অ্যাস্থেটিকের বাংলা হচ্ছে নান্দনিক। ঠিক আছে? তো এটা হচ্ছে এমন একটা কিছু যেটা হৃদয়ে একটা অনুভূতি দেয়, একটা ডিফারেন্ট, একটা ভালো ফিল করায় তোমাকে। ঠিক আছে? বিউটি, যেটার মধ্যে বিউটিটা ফুটে ওঠে, যেটার মধ্যে শালীনতা থাকে, যেটার মধ্যে অ্যাস্থেটিক প্লেজার থাকে, মানে চোখে দেখলে এটাকে শান্তি লাগে, তাকে বলে নান্দনিকতা। তিনটা জিনিস। এক, ওইটা বিউটিফুল, ওইটার মধ্যে বিউটি আছে, সৌন্দর্য আছে। দুই, ওইটা ডিসেন্ট, মানে শালীন, শালীন। আর তিন, ওইটা প্রেজেন্টেবল, মানে মানুষের সামনে ওটা প্রেজেন্ট করা যায়, ওইটা কুরুচিপূর্ণ না, ওইটা সমাজের সামনে আনা যায়, ওইটা দেখলে ভালো ফিল হয়, চোখেও শান্তি লাগে। এই ধরনের জিনিসকে অ্যাস্থেটিক বা নান্দনিক বলা হয়। তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? পুরো শালীন হতে হবে, সুন্দর হতে হবে, প্রেজেন্টেবল হতে হবে, সামাজিক ভাবে দেখলে, সবাই মিলে দেখলে যেন চোখে শান্তি লাগে, এটাকে বলে অ্যাস্থেটিক্স। ক্লিয়ার ভাই? ভাই আপনি এখন কিসে পড়েন ভাইয়া? এখন দেখো আমি আগাই সামনের দিকে। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবটা কি? এই যে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয়, পৃথিবীতে ইঞ্জিন ছিল না আগে, ইঞ্জিনের আবিষ্কার হয়। ইঞ্জিনের আবিষ্কারের পরে পৃথিবী চেঞ্জ হয়ে যায়। মানুষ যে কাজ করতে 15 বছর লাগতো, ইঞ্জিন সেটা করতে 5 দিনে করে ফেলে, ইঞ্জিনের শক্তি এত বেশি। তো এই যে ইউরোপে যে শিল্প বিপ্লবটা ঘটে, তখন মানুষ মডার্ন হয়, স্মার্ট হয়, পরিবর্তন হয়। এই স্মার্টনেস এর মধ্য দিয়ে মডার্ন দিনগুলো পার করতে করতে মডার্ন আর্ট জন্ম নেয়। এবং এটা কই কই থেকে আসছে? টেকনোলজিতে উন্নয়নের কারণে, শিক্ষা খাতে উন্নয়নের কারণে, ম্যানুফ্যাকচারিং, উৎপাদন ক্ষেত্রে, কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তো এই ব্রট ইট চেঞ্জ, তো শিল্প বিপ্লবী এই চেঞ্জটা নিয়ে আসছে।
ব্রট মানে নিয়ে আসছে। কাদের শিল্প বিপ্লব? এশিয়ার মানুষদের, আমাদের ভারতীয় বাংলাদেশি এশিয়ার মানুষদের না, মধ্যপ্রাচ্যের এই মিডল ইস্টের মানুষদের না, ইউরোপের, পশ্চিমা ওয়েস্টার্ন ইউরোপের লোকজন। এ পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার তোমরা? মডার্ন আর্ট দেখো, রিজেক্টেড ট্রেডিশনাল আর্ট ফর্মস। তো মডার্ন আর্ট আবার রিজেক্ট করে দিছে, প্রত্যাখ্যান করেছে ট্রেডিশনাল আর্ট, প্রচলিত যে আর্ট গুলা, প্রচলিত আর্ট ফর্মস, এন্ড সেগুলাকে তারা বাদ দিয়ে দিছে মডার্ন আর্ট, এন্ড বিগান টু ক্রিয়েট নিউ টাইপস। তো মডার্ন আর্ট নতুন নতুন টাইপ সৃষ্টি করতেছে অফ আর্টিস্টিক এক্সপ্রেশন, এবং তারা একটা আর্টিস্টিক শৈল্পিক অভিব্যক্তি, আর্ট মানে শিল্প, আর আর্টিস্টিক মানে শৈল্পিক এক্সপ্রেশন, শৈল্পিক অভিব্যক্তি সৃষ্টি করতেছে মডার্ন আর্ট। মানে নতুন নতুন ইউজিং স্টাইলস, নতুন নতুন স্টাইল, নতুন নতুন টেকনিক, নতুন নতুন কালার্স, নতুন নতুন ম্যাটেরিয়ালস, হ্যাঁ এই জিনিসগুলা তারা ব্যবহার করে নতুন নতুন আর্টিস্টিক এক্সপ্রেশন, নতুন নতুন শিল্প, শৈল্পিক অভিব্যক্তি তারা প্রকাশ করতেছে, আনতেছে, সৃষ্টি করতেছে। দ্যাট কুড অ্যাডিকুয়েটলি, যেটা পর্যাপ্ত ভাবে, পর্যাপ্ত পরিমাণে, অ্যাডিকুয়েটলি একটা অ্যাডভার্ব মানে পর্যাপ্ত পরিমাণে, সাফিসিয়েন্টলি এর সিনোনিম, সাফিসিয়েন্টলি অ্যাডিকুয়েটলি মানে পর্যাপ্ত ভাবে, অ্যাডিকুয়েটলি। তো রিফ্লেক্ট দ্য স্পিরিট অফ দ্য টাইম। তো এই যে যে নতুন নতুন স্টাইল, টেকনিক, কালার, ম্যাটেরিয়ালস ব্যবহার করতেছে, এরা পর্যাপ্ত পরিমাণে রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে সময়ের স্পৃহাকে, দ্য স্পিরিট অফ দ্য টাইম, সময়ের স্পিরিটকে, সময়ের স্পৃহাটাকে এরা পর্যাপ্তভাবে ফুটিয়ে তোলে। সময়ের স্পৃহা কি, সময় কি বলতেছে, কোন সময় চলতেছে এখন। ধরো বাংলাদেশের কথা যদি আমরা বলি, হাসিনা পরবর্তী যে সময়টা, শিল্পের মধ্যে এটা কিন্তু ফুটে ওঠে। এই যে তার যে মঙ্গল শোভাযাত্রায় তার যে একটা পুষ্পতলিকা বা মোটিভ বানিয়েছে, হ্যাঁ, তো এটা স্পিরিট অফ দ্য টাইম, সময়ের স্পৃহা। সে, তার বিরুদ্ধে অভিযোগ, সে মানুষকে মেরেছে, 1400-1500 মানুষ মারা গেছে, কেউ 2500 বলছে। তো এটা স্পিরিট অফ দ্য টাইম, এখন সময়ই তাকে এভাবে দেখতে চাই, তাই মানুষ তাকে এভাবে দেখাচ্ছে, এবং এটাই পরিণতি। এন্ড দ্য প্রোফাউন্ড চেঞ্জ ইন হিউম্যান থটস, এবং সেই সাথে কি ফুটে ওঠে, প্রোফাউন্ড চেঞ্জ, গভীর পরিবর্তন। প্রোফাউন্ড মানে কি, গভীর, প্রোফাউন্ড মানে গভীর, চেঞ্জেস পরিবর্তন, ইন হিউম্যান থট মানব চিন্তার মধ্যে, মানুষের চিন্তার মধ্যে গভীর পরিবর্তনটাও ফুটে ওঠে, প্রোফাউন্ড চেঞ্জটা। এবার বাংলাদেশে মডার্ন আর্ট নিয়ে আমাদের একটু জানা দরকার। মডার্ন আর্টের উৎপত্তি কই থেকে? ওয়েস্টার্ন ইউরোপ থেকে। বাংলাদেশে মডার্ন আর্ট কিভাবে আসলো জানার দরকার আছে না? বলো, জানতে হবে। দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট, দ্য বিগিনিং, শুরুটা, অফ মডার্ন আর্ট প্র্যাকটিসেস, এই আধুনিক শিল্প চর্চা, প্র্যাকটিসেস মানে চর্চা। তো দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট প্র্যাকটিসেস, মডার্ন আর্ট প্র্যাকটিসেস এর শুরুটা ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ডেট ফ্রম 1948, 48 থেকে শুরু হয়। 47-এ ভারত আর পাকিস্তান আলাদা হয় ধর্মের ভিত্তিতে। এরপরে হোয়েন দ্য গ্রেট আর্টিস্ট, যখন আমাদের দেশের মহান শিল্পী জয়নুল আবেদিন, যার জন্ম 1914, 1914-তে, যার মৃত্যু 1976-এ, উইথ দ্য হেল্প অফ সাম কলিগস, কিছু কলিগের সহায়তায়, তার কিছু সহকর্মীর সহায়তায়, সেট আপ অ্যান ইনস্টিটিউট অফ আর্ট, একটা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে ইন ঢাকা, ঢাকায়, যেটা নাও দ্য ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট, যেটা বর্তমানে ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট নামে পরিচিত, চারুকলা অনুষদ নামে পরিচিত। বাংলায় বলে চারুকলা অনুষদ, ইংরেজিতে বলে ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট। কোথায়? ইউনিভার্সিটি অফ ঢাকাতে। অ্যাজ ইট বিগান টু অফার আর্ট এডুকেশন, যেহেতু এটা শিল্প শিক্ষা দেয়, এটা শুরু করেছিল, কেন শুরু হয়েছিল ইনস্টিটিউট? টু অফার, অফার করার জন্য, আর্ট এডুকেশন, শিল্প শিক্ষা। দ্য ইনস্টিটিউট ড্রু টুগেদার এ নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স, তখন এই ইনস্টিটিউটটা, এই প্রতিষ্ঠানটা ড্রু, আকর্ষণ করেছিল, টুগেদার, একত্রে, এ নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স, এক গুচ্ছ মেধাবী শিক্ষকদেরকে এরা আকর্ষিত করেছিল, এরা একত্রে কাজ করতেছিল। অ্যান্ড স্টুডেন্ট, এবং কিছু মেধাবী স্টুডেন্টরাও ছিল, হু কন্ট্রিবিউটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট, যারা কন্ট্রিবিউটেড, অবদান রাখছিল, টু দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নে, অফ মডার্ন আর্ট, মডার্ন আর্টের উন্নয়নে,
অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ বললে একদম শূন্য থেকে, স্ক্র্যাচ থেকে, জিরো থেকে। অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ বুঝো, মানে মাটিতে তুমি যদি একটা দাগ দাও স্ক্র্যাচ পড়বে, তো ওই স্ক্র্যাচ থেকে শুরু। আজকে তো কত সমৃদ্ধ ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস বাবা। তো এইটা আর কি। তো কিছু সংখ্যক টিচার স্টুডেন্টরা মিলে সেই সময় তারা এই ইনস্টিটিউটটা গঠন করে, এবং ওই স্টুডেন্ট শিক্ষকরাই কন্ট্রিবিউটেড, অবদান রাখছিল টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট, এই মডার্ন আর্টের ডেভেলপমেন্টে, অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ, জিরো থেকে। বাট উইদিন এ ডিকেড, কিন্তু এক দশকের মধ্যে আর্টিস্ট, শিল্পীরা ওয়ার রিফ্লেক্টিং মোস্ট রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড স্টাইল ইন দেয়ার ওয়ার্ক। কিন্তু ওইখানকার শিল্পীরা এতটা ট্যালেন্টেড ছিল যে উইদিন এ ডিকেড, এক দশক, 10 বছর যেতে না যেতেই আর্টিস্টরা ওয়ার রিফ্লেক্টিং, তারা প্রতিফলন করতেছিল, আর্টিস্টরা তাদের শিল্পের মধ্যে প্রতিফলিত করতেছিল, দেখাচ্ছিল মোস্ট রিসেন্ট ট্রেন্ডস, সবচেয়ে লেটেস্ট ট্রেন্ড গুলা, স্টাইল গুলা ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের মধ্যে। মানে বাংলাদেশে ঢাকায় থাকলেও তারা ব্যাকডেটেড ছিল না, ঠিক আছে, তারা লেটেস্ট ট্রেন্ড, রিসেন্ট ট্রেন্ড এগুলা তাদের কাজের মধ্যে ফুটাই তুলতেছিল। সাচ যেমন এক্সপ্রেশনিজম, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম। দেখো, এক্সপ্রেশনিজম মানে অভিব্যক্তিবাদ, মানে কোনো কিছু ফুটায় তোলা। আবার অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম মানে বিমূর্ত অভিব্যক্তিবাদ। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, আর এক্সপ্রেশনিজম মানে অভিব্যক্তিবাদ। ধরো তুমি ছবি তুলো, একবার এক এক রকম পোজে তুলো, কোনোটা হাসি দিয়ে তুলো, কোনোটা দূরে তাকায় আছে এইভাবে তুলো, কোনোটা মন খারাপ করে তুলো, কোনোটা মাথা নিচু করে তুলো, কোনোটা স্মাইল দিয়ে তুলো। এটা এক একটা এক্সপ্রেশনিজম, আর্টের মধ্যে এই জিনিসটা ফুটে ওঠে। আর একটা আছে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, বিমূর্ত, মানে যে ছবিটাই একটা কথা বলবে, কোনো কিছু এক্সপ্লেন করার দরকার নেই, ছবি দেখলেই বোঝা যাবে, এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশন, এবং এটা মাল্টি কালার হয়। আমি আর্টে পড়ি নাই, আমি ডিটেলস জানি না, বাট যতটুকু ধারণা আছে। তো তারা এই এক্সপ্রেশনের যে অভিব্যক্তিবাদ, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশন, বিমূর্ত অভিব্যক্তিবাদ, এইগুলো তারা চর্চা করত, while maintaining a close contact। আবার একই সাথে তারা মেইনটেইন করতেছিল ক্লোজ কন্টাক্ট, একটা ঘনিষ্ঠ সম্পর্ক, উইথ দ্য ট্রেডিশনস অফ ফোক আর্ট, আমাদের দেশীয় প্রচলিত যে লোকশিল্প আছে সেটাও তারা আবার মেইনটেইন করতেছিল। তারা মডার্ন আর্টও তাদের কাজের মধ্যে ফুটায় তুলতেছিল, আবার দেশীয় আর্ট, প্রচলিত লোকশিল্প, সেটাও তারা ফুটায় তুলতেছিল। জয়নুল হ্যাড আর্নড অল ইন্ডিয়া ফেম, জয়নুল অর্জন করেছিল অল ইন্ডিয়া ফেম, পুরো ভারতবর্ষ জুড়ে খ্যাতি অর্জন করেছিল, ফর হিজ ফেমিন স্কেচেস, এই দুর্ভিক্ষ ছবি তোলার কারণে। বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, ঠিক আছে, 1974-এ, সেই দুর্ভিক্ষের ছবি তুলছিল আমাদের জয়নুল আবেদিন, এবং পুরো পৃথিবী জুড়ে সে, নিউ ইয়র্ক টাইমস সহ অনেক পত্রপত্রিকা তারা নিয়ে পোস্ট করছিল, বিশ্বব্যাপী সে ফেম অর্জন করেছিল। তো ওই ছবিগুলো ছিল বাংলাদেশের দুর্ভিক্ষ বিখ্যাত দুইটা, একটা হচ্ছে 1943-এর মন্বন্তর বলে, আর একটা হচ্ছে 1974 সালে বঙ্গবন্ধু ক্ষমতা নেয়ার পরে। তো 43-এর মন্বন্তর যেটা, ওই সময় জিয়া জয়নুল আবেদিন ইয়াং মানে একবারে তরুণ যুবক, সেই সময় ওর কাজগুলা পুরো ইন্ডিয়া জুড়ে বিখ্যাত হয়। আর একটা হচ্ছে 1974-এর দুর্ভিক্ষ, ঠিক আছে, 74-এর দুর্ভিক্ষ বলে, আর 43-এর মন্বন্তর বলে। মন্বন্তর মানে দুর্ভিক্ষ, খাবার থাকে না কিছু, মানুষ না খেয়ে থাকে, না খেয়ে মারা যায়, মানুষ মানুষকে ছিঁড়ে খায়, এরকম। তো সেই সময়ে ফেমিন মানে দুর্ভিক্ষের স্কেচ মানে চিত্রায়িত করা, দুর্ভিক্ষ ছবি তুলছিল, ছবি তোলা না, ঠিক, ছবি আঁকছিল জয়নুল আবেদিন। তো এ সিরিজ অফ হন্টিং স্কেচেস, তো এক গুচ্ছ ভয়ানক ছবি, হন্টিং ভীতিকর বা ভয়ানক ছবি, বেসড অন দ্য বেঙ্গল ফেমিন, বাংলার দুর্ভিক্ষ নিয়ে, অফ 1943, 1943 সালে, হুইচ টুক হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লাইফ, যে দুর্ভিক্ষ হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ, শত শত হাজার হাজার জীবন কেড়ে নিছিল, বাংলার দুর্ভিক্ষ, 1943-এর মন্বন্তর। তো হিজ ওয়াটার কালার্স, তো তার জল রঙা ছবি, স্ক্রল পেইন্টিংস, তার স্ক্রল পেইন্টিংস গুলা, ড্রয়িং। স্ক্রল পেইন্টিং কি, তোমরা স্ক্রল করো না, মনে করো এটা একটা বই, এটাকে তোমরা গোল করো না এরকম, এই যে এইরকম করো না তোমরা, এটাকে স্ক্রল করা বলে, হ্যাঁ, স্ক্রল পেইন্টিং। তারপরে ড্রয়িংস, তার অন্যান্য অঙ্কনাদি, ইন্সপায়ার আওয়ার আর্টিস্ট ইভেন টুডে, এখনো পর্যন্ত, আজ পর্যন্ত আমাদের বাকি শিল্পীদের ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে। তার কাজ, তার জল রং, তার চিত্রাঙ্কন, তার স্ক্রল পেইন্টিং আর্টিস্টদের এখনো ইন্সপায়ার করে।
দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট, এবং অন্যান্য কিছু প্রমিনেন্ট মুখ্য শিল্পীরা আছে, হু হ্যাড মেজর কন্ট্রিবিউশনস, যাদের অনেক অবদান আছে, টু দ্য স্পেকটাকুলার রাইজ অফ আওয়ার কন্টেম্পোরারি আর্ট, আমাদের চমকপ্রদ সমসাময়িক শিল্পে যে উত্থান হয়েছে। স্পেকটাকুলার, দেখো স্পেকটাকুলার মানে চমকপ্রদ, ঠিক আছে, মানে মারাত্মক কুল, মারাত্মক এক্সট্রাঅর্ডিনারি, দৃষ্টি আকর্ষক, চোখ না পড়ে যায় না এমন, এটাকে স্পেকটাকুলার বলে। তো আমাদের দেশে এই ধরনের শিল্পীদের, এই ধরনের প্রমিনেন্ট মেজর মুখ্য আর্টিস্টদের, প্রমিনেন্ট মানে মুখ্য প্রধান শিল্পীদের অবদানের কারণে আমাদের দেশে এই কন্টেম্পোরারি আর্ট, সমসাময়িক শিল্পগুলা স্পেকটাকুলার রাইজ, একটা চমকপ্রদ উত্থান দেখেছে, চমকপ্রদ একটা উত্থান ঘটেছে। হ্যাঁ, এইসব প্রমিনেন্ট আর্টিস্ট, মুখ্য, প্রমিনেন্ট মানে ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, ফেমাস শিল্পীদের কারণে ইনক্লুড কারা কারা? কামরুল হাসান, এস এম সুলতান, শফিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশির, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নভের আহমেদ অ্যান্ড মোহাম্মদ কিবরিয়া, এবং মোহাম্মদ কিবরিয়া, এদের অনেক অবদান আছে। তোমাদের বইয়ের সাথে মিলতেছে? সব ঠিক আছে ভাইয়া? পুরো অলোকে জি লাস্টের প্যারা কি শেষ প্যারা বইয়ে? দা ওয়ার অফ লিবারেশন, এটা কি শেষ প্যারা ভাইয়া পুরা? ওকে, এত বড় মেসেজ আসবে না পুরাটা, হয়তো প্রথম হাফ দিতে পারে, এতটুকু দিবে, অথবা সর্বোচ্চ এতটুকু পর্যন্ত দিবে। এত বড় জায়গা নাই প্রশ্নে যে এত বড় প্যাসেজ পুরাটা উঠাই দিবে, কিন্তু চলো আমরা শেষ করি। দ্য ওয়ার অফ লিবারেশন, আমাদের স্বাধীনতা যুদ্ধ, অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি, এবং আমাদের দেশের স্বাধীনতা 1971-এ ইন্সপায়ার্ড আওয়ার আর্টিস্ট, অনুপ্রাণিত করেছিল আমাদের শিল্পীদের, টু কন্টিনিউ দ্য এফোর্টস, প্রচেষ্টা চালিয়ে যেতে, অফ দ্য আর্লিয়ার আর্টিস্ট, আগের আর্টিস্টদের পরে প্রচেষ্টা চালিয়ে যেতে। আর্লিয়ার আর্টিস্ট মানে 1947-এর পরে যে সমস্ত আর্টিস্টরা মডার্ন আর্টটাকে এনে দিছে, 71-এ দেশ স্বাধীন হওয়ার পরে ওইটারই ধারাবাহিকতা বাকি আর্টিস্টরা স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত হয়ে ওই চেষ্টাটা তারা চালিয়ে গেছে, টু এক্সপ্লোর, আবিষ্কার করার জন্য, আচ্ছা, এফোর্টস মানে প্রচেষ্টা, ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত, আর্লিয়ার আর্টিস্ট, আর্লিয়ার মানে আগের আর্টিস্ট মানে আগের শিল্পীদের ধারাবাহিকতা আর কি, টু এক্সপ্লোর দ্য লিমিটস অফ আর্ট, এই আর্টের, শিল্পের কি কি সীমাবদ্ধতা আছে, শিল্পের কি কি দোষ ত্রুটি আছে, শিল্পের কি কি লিমিটেশন আছে, সেটাকে আবিষ্কার করার চেষ্টা করছে তারা। অ্যান্ড ক্রিয়েট নিউ এক্সপ্রেসিভ মুডস, এবং তারা নতুন নতুন এক্সপ্রেসিভ, অভিব্যক্তিমূলক মুড বা ফর্ম তারা ক্রিয়েট করছে। ক্রিয়েট মানে সৃষ্টি করছে নতুন নতুন অভিব্যক্তিমূলক ধরন বা ফর্ম বা মুড। ফর দ্য নেক্সট 4 ডিকেডস, পরবর্তী 4 দশক ধরে, ডিকেড মানে 10 বছর, এক ডিকেডে 10 বছর, তাহলে 4 ডিকেড মানে 40 বছর, পরবর্তী 40 বছর আর্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শিল্প, স মেনি এক্সপেরিমেন্টেশনস, অনেক পরীক্ষা নিরীক্ষা দেখেছে, আমাদের দেশের শিল্প অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গেছে। আর্টিস্ট ডিলড উইথ নিউ আইডিয়াস, আর্টিস্টরা নতুন নতুন আইডিয়া ডিল করেছে, নতুন নতুন আইডিয়ার চর্চা করেছে, সাসের যেমন ইনস্টলেশন আর্ট, গ্রাফিক আর্ট, এইগুলা। অ্যান্ড রিশেপড ওল্ডার, পুরনো গুলোকে রিশেপ দেওয়া। এখন দেখো, ইনস্টলেশন আর্ট মানে কি, মনে হয় বড় বড় আর্টকে ইনস্টল করা, আই ডোন্ট নো ইনস্টলেশন আর্ট কি, গ্রাফিক আর্ট কি এটা আমি জানি না, গ্রাফিক আর্ট কি, কিন্তু এইগুলা আর্টিস্টরা, শিল্পীরা করছে আর কি আমাদের দেশের। রিশেপড ওল্ডার, পুরনো আর্টকে রিশেপ করা, পুরনো স্টাইলকে, ট্রেডিশনাল আর্ট ফর্ম, এবং প্রচলিত আর্ট ফর্ম যেগুলো আছে সেগুলাও। তো ইফ ইউ ভিজিট এনি আর্ট গ্যালারি, তুমি যদি কোনো আর্ট গ্যালারি ভিজিট করো, আর আর্ট এক্সিবিশন বা কোনো আর্ট এক্সিবিশনে যাও, মানে আর্ট এক্সিবিশন বুঝো, প্রদর্শনী অনুষ্ঠিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়, শিল্পকলায় হয়, চারুকলায় হয়, বাংলা একাডেমিতে হয়। তো ইফ ইউ ভিজিট এনি আর্ট গ্যালারি, তুমি যদি কোনো আর্ট গ্যালারি ভ্রমণে যাও, আর আর্ট এক্সিবিশন, বা তুমি কোনো আর্টের প্রদর্শনী এক্সিবিশনে যাও, ইউ উইল ফাইন্ড, তুমি খুঁজে পাবে, হাউ আওয়ার আর্ট, কিভাবে আমাদের শিল্প, রিফ্লেক্টস আওয়ার চেঞ্জিং রিয়েলিটিস, প্রতিফলিত করে আমাদের পরিবর্তনশীল বাস্তবতাকে।
কিংবা তুমি যদি প্রদর্শনীতে যাও তুমি দেখতে পারবা যে আমাদের দেশের শিল্পীরা কত সুন্দর আমাদের পরিস্থিতিকে, বাস্তবতাকে রিফ্লেক্ট করে। হাউ আওয়ার আর্ট রিফ্লেক্ট, কিভাবে আমাদের শিল্প রিফ্লেক্ট করে আওয়ার চেঞ্জিং রিয়েলিটিস, আমাদের পরিবর্তনশীল রিয়েলিটিস, বাস্তবতাকে। বাস্তবতাকে এক, ধরো 1 বছর আগের বাংলাদেশের বাস্তবতা, 5 আগস্টের আগে, হাসিনার চলে যাওয়ার আগে, আর এখনের বাস্তবতা কি এক? বলতো এক? এক না। না ভাই। তো শিল্পীদের কাজ কি? এই যে যে পরিবর্তনশীল বাস্তবতা, এটাকে ফুটায় তোলা ইন ফ্যাসিনেটিং, মনোমুগ্ধকর, অ্যান্ড ইনসাইটফুল, এবং বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে। তো শিল্পীরা, তুমি যদি আর্ট এক্সিবিশনে বা আর্ট গ্যালারিতে যাও, তুমি দেখতে পাবে যে কি সুন্দরভাবে আমাদের দেশের শিল্পীরা প্রতিফলিত করতেছে পরিবর্তনশীল বাস্তবতাকে ইন ফ্যাসিনেটিং, মনোমুগ্ধকর, এবং ইনসাইটফুল, বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে। মনোমুগ্ধকর ভাবে এবং বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে তারা কিভাবে আমাদের আর্ট ফর্মকে রিফ্লেক্ট করতেছে। ইনসাইটফুল মানে বুদ্ধিদীপ্ত, অন্তর্দৃষ্টিপূর্ণ বা বুদ্ধিদীপ্ত ভাবে, মেধা খাটিয়ে। এবং ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে অ্যাট্রাকটিভ, মনোমুগ্ধকর, আকর্ষণীয়, ক্যাপটিভেটিং। ঠিক আছে? তো এই ফ্যাসিনেটিং, মনোমুগ্ধকর এবং ইনসাইটফুল, বুদ্ধিদীপ্ত, অন্তর্দৃষ্টিপূর্ণ ভাবে তারা আমাদের বাস্তবতাকে তুলে ধরছে। আচ্ছা, নেক্সট দিন আমরা পড়বো এস এম সুলতান। এস এম সুলতানের পরে আমরা পড়বো নভেরা আহমেদ। এস এম সুলতানের কোশ্চেন সহ পড়তে হবে, ক্রাফট পড়াইছি আমি তোমাদেরকে। এরপরে আসবে কি, নভেরা আহমেদের একটা প্যাসেজ আছে। এই জিনিসগুলা আমরা নেক্সট দিন পড়বো। তো শুক্রবার, আজ আর নয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।